Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. সো ফ্রেন্ডস, আপার প্রাইমারি টেটকে লক্ষ্য করে আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম, অর্থাৎ এসএসটি, সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, এসএসটি জিওগ্রাফি, এসএসটি পলিটি বা সায়েন্সের যে ক্লাসগুলো, সে এক এক করে আমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো করছি এবং সেখানে বিভিন্ন সাবজেক্টের যে মূল টপিক বা সিলেবাসের মধ্যে বা প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন পড়েছিল সেই টপিক অনুযায়ী কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম যেখানে মেহেরগড় সভ্যতা, তারপরে সেখানে ছিল সিন্ধু সভ্যতা, যেখানে হরপ্পা সভ্যতা নামেও পরিচিত আমরা জানি। তো এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম এবং সম্পূর্ণ অনলাইনার হিসেবে রেখেছিলাম। তো যারা এর আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ ক্লাসটা খুবই হেল্পফুল এবং এখান থেকে আপার প্রাইমারি বা হিস্ট্রিতে যে কোনো এক্সাম, ওয়ান ডে এক্সামে যে সমস্ত প্রশ্ন আসে, অবশ্যই যদি কোনো প্রশ্ন হিস্ট্রি থেকে এসে থাকে তো অবশ্যই এই যে চ্যাপ্টারগুলো করাচ্ছি সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এটা ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস, পিএসসি যে সমস্ত এক্সাম হয়ে থাকে, কলকাতা পুলিশ বলো বা কেউ যদি এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এই সাবজেক্টের থেকে যে প্রশ্ন আসে এমসিকিউ বা ডিটেলসে অবশ্যই কিন্তু আসবে। তো আজকে ক্লাস নাম্বার 2, যেখানে আমরা বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতার সম্পূর্ণ ইতিহাস জানবো, যেখানে বেদের সম্পূর্ণ ভাগ নিয়ে আলোচনা করব। ঋক, সাম, যজু অথবা বেদ, উপনিষদের সংক্ষিপ্ত পরিচয়, আরণ্যকের সংক্ষিপ্ত পরিচয়, ব্রাহ্মণের সংক্ষিপ্ত পরিচয়, বিভিন্ন টপিক যেগুলো আসার মতো প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা অনলাইনের হিসেবে আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের ক্লাসের আপডেট, বিভিন্ন চাকরির নিউজ, নোটিফিকেশন সমস্ত কিছু পেয়ে থাকো। এবং সাথে সাথে যারা আপার প্রাইমারি টেট বা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো এবং এই যে ক্লাসগুলো করাচ্ছি সে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট দ্য ওয়ে পাস এডুকেশন যে টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখানে পেয়ে যাবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অবশ্যই প্রোভাইড করব। তো সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং দেখার সাথে সাথে ভিডিওটা লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। তো দেখো আজকের যেটা টপিক সেটা হচ্ছে বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা। তো এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে, তো অবশ্যই আমরা সেগুলো এক এক করে আলোচনা করছি। দেখো, তো প্রথমত যেটা রয়েছে এই যে বৈদিক সভ্যতা, তো এই বৈদিক সভ্যতার স্রষ্টা কারা, অর্থাৎ কারা এই বৈদিক সভ্যতার মূল পথিকৃত ছিলেন বা এই সভ্যতার মূল মানুষ কারা ছিলেন বা গোষ্ঠী কে ছিলেন, তো সেটা হচ্ছে আর্যগণ। কী মনে রাখবে? আর্যগণ ছিলেন এই বৈদিক সভ্যতার মূল গোষ্ঠী বা মানুষ। ওকে, ভারতের প্রথম বসতি কোথায় ছিল না, উত্তর ভারতের সপ্তসিন্ধু অঞ্চল, যেটা পাঞ্জাব অবস্থিত। সপ্তসিন্ধু অঞ্চল কোথায় অবস্থিত যদি বলে প্রশ্ন আসে, না উত্তর ভারতের সপ্তসিন্ধু অঞ্চল হচ্ছে পাঞ্জাব অবস্থিত। ঘোড়া ছিল অন্যতম পালিত পশু। এখানে কী ছিল না, এই যে বৈদিক সভ্যতা বলা হচ্ছে এখানে প্রধান পশু কী ছিল, পালিত পশু ঘোড়া। ঘোড়া টানা রথ, তীর ধনুকের ব্যবহার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই বৈদিক সভ্যতার মূল বিষয়গুলো। এবার হচ্ছে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল প্রশ্ন পড়ে, তো আর্যদের আদি বাসস্থান ছিল সেটা হচ্ছে মধ্য এশিয়া। কোথায়? মধ্য এশিয়াতে। এটা কিন্তু মনে রাখবে। রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল না, এখানে রাষ্ট্র ব্যবস্থা ছিল মূল রাজ্য, রাজা এবং সভা ও সমিতি, এই দুইভাবে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা হতো। নেক্সট দেখো, তারপরে রাষ্ট্র ব্যবস্থার যে ভিত্তি, মূল ভিত্তি কী ছিল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, পরিবার, গ্রাম এবং বিষ, এইগুলো প্রশ্ন কিন্তু আসে এবং তাই অনলাইনের হিসেবে কিন্তু এগুলো অবশ্যই নোটগুলো মনে রাখবে। রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা কেমন ছিল, রাজা ছিল, সেখানে সেনানী ছিল, পুরোহিত ছিল, ব্রাহ্মণী ছিল, দূত ছিল, এগুলো কিন্তু ছিল। বর্ণপ্রথা, এখানকার বর্ণপ্রথা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো বৈদিক সভ্যতায় বর্ণপ্রথা 4টি ভাগে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই 4টি ভাগে বিভক্ত, তার মধ্যে সবথেকে উপরে ছিল ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য এবং সব শেষে ছিল শূদ্র। জীবন পর্যায় কেমন ছিল এখানে না, এখানে বলবে জীবন পর্যায় ছিল 4টি ভাগ। কী কী? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টি জীবন পর্যায়ে কিন্তু বিভক্ত ছিল এই বৈদিক সাহিত্যে বা বৈদিক সভ্যতার জীবন পর্যায়। ওকে, এবার প্রশ্ন আসে যে আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি, ভিভিআইটা করে রাখো। তো আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদকে আমরা বেদ বা সংহিতা বলা হয় এবং আমরা সকলে জানি যে বেদ 4টি ভাগে বিভক্ত, দেখো দেওয়া রয়েছে, যেখানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টি ভাগ। এবং এই 4টি ভাগের ডিটেলস আমরা একটু পরে আলোচনা করব, তাই ক্লাসটা শেষ পর্যন্ত সকলেই দেখো এবং যুক্ত থাকো এবং সাথে সাথে লাইক ও শেয়ার বন্ধুর সাথে করো।
বৈদিক সাহিত্য কী রয়েছে? আর সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ বা বেদান্ত, এগুলো হচ্ছে বৈদিক সাহিত্য। কি কি বললাম? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ বা বেদান্ত। উপনিষদের আরেক নাম বেদান্ত। এটা কিন্তু প্রশ্ন আসে যে বেদান্ত বলতে কোনটি বোঝায়? না বলবে উপনিষদ। দেবদেবী কী ছিল? না এই সময় দেবদেবী ছিল অগ্নি, মরুত, রুদ্র, উষা, সূর্য, এগুলো ছিল দেবদেবী। এই যে বৈদিক সভ্যতা বা বৈদিক যুগে, তাহলে বৈদিক যুগে মুদ্রা কী ছিল? না প্রচলিত মুদ্রা ছিল সেটা হচ্ছে নিষ্ক ও মোনা। এই প্রশ্ন দুটো আসে যে নিষ্ক এবং মোনা কি? না এটা হচ্ছে বৈদিক সভ্যতার সময়ে প্রচলিত মুদ্রা। বৈদিক যুগের বিভাজন দুটি ভাগে ভাগ করা যায়। এতক্ষণ আমরা জানলাম কি যে পুরো বৈদিক যুগটা যেটা ছিল সেই বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতার সম্পূর্ণ বিষয়টা। এরপর এই যে বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি? না একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ হলো, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, বা বলা যায় আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। তো আমরা এবার জানবো একটা একটা করে। সেটা হচ্ছে প্রথমত ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ। এর সময়কাল কত? এর সময়কাল মনে রাখবে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে এই ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগের সময়কাল। তো ঋগ্বেদের যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? এই যে ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ, এই সময় রাজনৈতিক অবস্থা কেমন ছিল বা রাজনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল সেটা আমরা এক এক করে জানার চেষ্টা করব। তো দেখো প্রথমত কি বলছে? না ঋগ্বেদের যুগের আর্যরা ভরত, যদু, সঞ্জয়, অনু, পুরু, তুর্বস, দ্রাহত্য ইত্যাদি উপজাতিতে বিভক্ত ছিল। এই ভাগগুলো ছিল তাদের বিভিন্ন উপজাতিতে ভাগ হয়ে তারা ছিল। পরিবার ছিল রাষ্ট্রের সর্বনিম্ন স্তর। একটা যে রাষ্ট্র গড়ে উঠতো এই যে ঋগ্বৈদিক যুগে, সেখানে সব থেকে নিম্নে কী থাকতো? সেটা হচ্ছে পরিবার। পরিবারের যে প্রধান তাকে বলা হতো কি? কুলপতি বা কুলপা। এগুলো থেকে প্রশ্ন আসে যে ঋগ্বৈদিক যুগে বা আদি বৈদিক যুগে পরিবারের প্রধানকে কী বলা হতো? কুলপতি বা কুলপা। প্রশ্ন এসেছে, বিভিন্ন এক্সামে এসেছে, বা আপার প্রাইমারির জন্য অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট, কারণ এসএসটিতে যে সাবজেক্টটা রয়েছে 60 নম্বরে, সেখানে কিন্তু বিশেষ করে আপার প্রাইমারিতে সেখানে প্রায় 40 থেকে 45টা প্রশ্ন কিন্তু বিশেষ করে হিস্ট্রি বা ইতিহাস থেকে এসে থাকে। তাই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে ক্লাস করানো হচ্ছে। ক্লাসগুলো দেখো, চ্যানেলের পাশে থাকো এবং প্রত্যেকটা ক্লাস বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সকলে এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হয়। আর সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে। দেখো এবারে ঋগ্বেদের যুগে রাজপথ বংশানুক্রমিক হলেও নির্বাচিত রাজতন্ত্রের কথাও কিন্তু জানা যায়। অর্থাৎ রাজপথটা বংশানুক্রমিক হলেও যে নির্বাচিত রাজতন্ত্রের যে কথা সেটাও কিন্তু জানা যায়। ওকে, নেক্সট দেখো বিষ বা গোষ্ঠী দরকার হলে রাজাকে কী করতো? নির্বাচন করতো। তাহলে যদি বলে আদি বৈদিক যুগ বা ঋগ্বৈদিক যুগে রাজাকে কারা নির্বাচন করতেন? না সেটা হচ্ছে বিষ বা গোষ্ঠী। রাজা বলি নামে এক প্রকার অনিয়মিত কর আদায় করতেন। প্রশ্ন পড়ে যে বলি বলতে কী বোঝায়? না প্রশ্ন পড়ে ঋগ্বৈদিক যুগের হচ্ছে এক প্রকার অনিয়মিত কর, যা রাজা বলি নামে এই করটি আদায় করতেন। সভা ছিল বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানবৃদ্ধদের প্রতিষ্ঠান এবং সমিতি ছিল উপজাতির সর্বসাধারণ পরিষদ। সভা সমিতি রাজকার্যে সাহায্য করত। ঋগ্বৈদিক যুগে যদি বলে রাজকার্যে কারা সাহায্য করতেন? না সভা এবং সমিতি। এটাও প্রশ্ন কিন্তু এসেছে। ঋগ্বেদ যুগে গ্রামের শাসনকর্তাকে বলা হতো গ্রামণী। ঋগ্বেদ যুগে কয়েকটি গ্রাম মিলে তৈরি হয়েছিল 20 জন বা জনপদ। আমরা জনপদের কথা তো জানবো এরপর এক এক করে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু পাবে জনপদের নিয়ম। বিশের শাসনকর্তাকে বলা হতো বিশপতি বা রাজন বলাও হতো। এই যে 20 বা জন বা জনপদ এগুলো কি? তো বিশের যে শাসনকর্তা তাকে কী বলা হতো? বিশপতি। এবার হচ্ছে ঋগ্বেদ যুগের যে সামাজিক অবস্থা। এতক্ষণ আমরা কি জানলাম? না রাজনৈতিক। এবার সামাজিক অবস্থা কেমন আছে দেখো। না আর্য প্রথম অবস্থায় 3টি শ্রেণীতে বিভক্ত ছিল। কি কি? রাজন্য, ব্রাহ্মণ এবং সাধারণ আর্য। এই 3টি ভাগ কিন্তু ছিল। আর্য সমাজে দেহের বর্ণ হিসাবে কিন্তু আর্য এবং কৃষ্ণকায় যারা ছিল তাদের কিন্তু অনার্য বলা হতো। অর্থাৎ দুটি শ্রেণী ছিল, আর্য, কৃষ্ণকায়, অনার্য, দুটো শ্রেণী। সেই দুটো শ্রেণী কী কী ছিল? একটা হচ্ছে শ্বেতকায় আর্য, অর্থাৎ মানে সাদা বা পরিষ্কার রঙের যারা। একটা হচ্ছে কৃষ্ণকায় আর্য, এই অনার্য। কৃষ্ণকায় অনার্য, শ্বেতকায় আর্য। এই প্রশ্নগুলো আসে। পিতৃতান্ত্রিক যৌথ একান্নবর্তী পরিবারকে বলা হতো ঋগ্বেদে কুল। কি বলা হতো? কুল বলা হতো। এটা কিন্তু মনে রাখবে। পরিবারের প্রধান খাদ্য ছিল কি? অপুপ এবং পিষ্টক। এগুলো কিন্তু টার্মগুলো আসে। নানা রকম মাংস খাওয়ার প্রচলন ছিল এই আদি বৈদিক যুগে বা ঋগ্বৈদিক যুগে।
বৈদিক স্তোত্র রচয়িতা হিসেবে ঘোষা, বিশ্ববারা, অপালা, লোপামুদ্রা খ্যাতি লাভ করেছিল। তাহলে এই যে বৈদিক স্তোত্র যারা রচনা করেছিলেন, এই বিদুষী নারী যাদের বলা হয়, এই বিদুষী নারী কারা ছিল? ঘোষা ছিল, বিশ্ববারা ছিল, এই অপালাটা অনেক সময় পড়ে, অপালা এবং লোপামুদ্রা, এরা কিন্তু খ্যাতি লাভ করেছিল। ধর্মীয় উৎসবে ক্ষৌম বস্ত্র এবং দুকুল নামে মিহি রেশমের বস্ত্র ব্যবহার করত এখানকার মানুষেরা। লবণের ব্যবহারে কোনো উল্লেখ পাওয়া যায়নি আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগে। ওকে, নেক্সট দেখো, তারপরে আনুমানিক বলছে 700 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা লিপির ব্যবহার শেখে। আর্যরা কখন লিপির ব্যবহার শেখে? না, প্রায় আনুমানিক 700 খ্রিস্টপূর্বাব্দের সময়। মেগালিথ, যেখানে বড় পাথরের সমাধি ছিল। প্রশ্ন পড়ে মেগালিথ কি? না, মেগালিথ বলতে বোঝায় বড় পাথরের সমাধি। এই প্রশ্নগুলো কিন্তু আসে। এবার আমরা জানবো ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল? না দেখো, জব, গধুম বা গম, গধুমকে গম বলা হতো, এর ব্যবহার কিন্তু কথা জানা গেলেও ধানের সুস্পষ্ট কিন্তু উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগে ধানের ব্যবহারের কোনো উল্লেখ পাওয়া যায়নি। চাষযোগ্য জমিকে বলা হতো সীতা এবং লাঙ্গলকে বলা হতো শির। এই টার্মগুলো কিন্তু প্রত্যেকে মনে রাখবে। ঋগ্বেদে ব্যবসায়ীকে বলা হতো পানি। এটা কিন্তু প্রশ্ন আসে যে ঋগ্বেদে পানি বলতে কী বোঝায় বা ব্যবসায়ীকে কী বলা হতো? না, বলবে পানি বলা হতো। ওকে, নেক্সট দেখো, নিষ্ক ও মোনা বা মন নামে স্বর্ণমুদ্রার প্রচলন ছিল। এগুলি আসলে ছিল স্বর্ণখণ্ড। মোনা ছিল প্রাচীন ব্যাবিলনের মুদ্রা। ঋগ্বেদে বহু দাঁড়যুক্ত সমুদ্রগামী নৌকাগুলি শত অনিত্র নামেও পরিচিত ছিল। এবার আসছে ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন। তো 33টি জনদেবতার উল্লেখ পাওয়া গেছে। ইন্দ্র অথবা পুরন্দর, পুরন্দর বলতে কি? দুর্গ ধ্বংসকারী দেবী, দেবতা এই যুগে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। প্রশ্ন আসে যে ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগে সর্বোচ্চ উল্লেখযোগ্য বা সর্ব উল্লেখযোগ্য দেবতা কে ছিলেন? না, সেটা হচ্ছে ইন্দ্র বা পুরন্দর, যাকে দুর্গ ধ্বংসকারী দেবতা বলা হতো। ঋগ্বেদে ইন্দ্রের নামে 250টি স্তোত্র এবং অগ্নি দেবতার নামে 200টি স্তোত্র বর্তমান রয়েছে। মূর্তি পূজা ছিল না, মন্দিরও কিন্তু ছিল না। অর্থাৎ মূর্তি পূজা মন্দিরে কোনো ছিল না, শুধুমাত্র প্রকৃতির যে দেবদেবী তাদের কিন্তু পূজা করতাম। তো এই এক নজরে তাহলে দেখো দেবদেবীগুলো জানা যাক, এবং আমি ডিটেলসভাবে অনলাইনে এই জন্যই করাচ্ছি ক্লাসগুলো। কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু এর বাইরে একটা প্রশ্ন আসবে, এটা 100% শিওর, এর বাইরে কিন্তু একটা প্রশ্ন আসবে না। তো দেখো কি বলছে, প্রথমত বাতাসের দেবতা ছিল মরুত, জলের দেবতা ছিল বরুণ, মৃত্যুর দেবতা ছিল যমরাজ, বজ্র ও বৃষ্টি দেবতা বা যোদ্ধা এবং দেবতাদের রাজা ছিলেন কে? ইন্দ্র। উর্বরতার দেবী ছিলেন পুরমধি, জঙ্গলের দেবী ছিলেন অরণ্যানী, গাছের দেবতা ছিলেন সোম। তারপর দেখো কী রয়েছে, তারপর দেখো রয়েছে দিন ও রাত্রি দেবতা ছিল সূর্য, প্রার্থনার দেবতা ছিলেন বৃহস্পতি, সৌরলোকের দেবী ছিলেন সাবিত্রী, উৎসর্গ করার দেবী ছিলেন ইলা, আলোর দেবী ছিলেন রাত্রি, শাকসবজির দেবী ছিলেন দিশানা এবং মৃত্যুর দেবী ছিলেন, মৃত্যু দেবীটা কী দেওয়া ছিল? এটা মৃত্যু দেবীটা হচ্ছে নীলা হবে, কী হবে? নীলা। এটা কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট দেখো, তারপরে পরবর্তী বৈদিক যুগ। অর্থাৎ এতক্ষণ আমরা জানলাম আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ, এবার আমরা জানবো পরবর্তী বৈদিক যুগ। তো দেখো পরিচয়টা কী রয়েছে, যে ঋগ বৈদিক যুগের পর থেকে বুদ্ধদেবের যে জন্ম, সেই জন্মের আগের আগমনের যে পূর্ববর্তী যুগ, সেই যুগটার সময়কালটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ নামে পরিচিত। ঋগ্বেদের পরবর্তী বৈদিক যুগে আর্যরা গঙ্গা পার হয়ে পূর্ব দিকে বসতি বিস্তার করেছিল। এখানে দেখো কী রয়েছে, যে হস্তিনাপুরে খনন কার্যের ফলে আবিষ্কৃত 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু প্রমাণ দেয় এই পরবর্তী বৈদিক যুগ নিয়ে। যজুর্বেদের সংশ্লিষ্ট গ্রন্থ যেটা শতপথ ব্রাহ্মণ, এই যুগের প্রথম কিন্তু প্রমাণ। অর্থাৎ শতপথ ব্রাহ্মণ কোন যুগের যদি বলা হয়? না, পরবর্তী বৈদিক যুগের কিন্তু একটা প্রমাণ সহিত বটে। সময়কালটা কত? না, এটার সময়কাল হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে পরবর্তী বৈদিক যুগের সময়কাল। বিস্তার, তো পরবর্তী বৈদিক যুগের বিস্তার কোথায় ছিল? না, দিল্লি ও দোয়াবের বিস্তীর্ণ যে অঞ্চল, অর্থাৎ কুরুক্ষেত্র নামে যেটা পরিচিত। এরপর বর্তমান কালের বেরেলি, বদাউন, ফারুকাবাদ, এলাহাবাদ, উত্তর বিহারের বিদেহ, দক্ষিণ বিহারের মগধ এবং পূর্ব বিহারের অঙ্গ পর্যন্ত এই পরবর্তী বৈদিক যুগের যে এলাকাটা সেটা বিস্তার লাভ করেছিল। ওকে, এবার সামাজিক জীবন সম্পর্কে জানবো পরবর্তী বৈদিক যুগে। তো বর্ণপ্রথা কঠোর ছিল, ব্রাহ্মণরা ছিল সমাজের কি? উচ্চ স্তরের ব্যক্তি,
অর্থাৎ উচ্চ পর্যায়ে থাকতো ব্রাহ্মণরা। পেশাভিত্তিক বর্ণপ্রথা পরে জাতিভিত্তিক এবং বংশানুক্রমিক হয়ে ওঠে এই পরবর্তী বৈদিক যুগে, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি প্রধান শ্রেণীর কিন্তু অস্তিত্ব লক্ষ্য করা যায়। কখন? পরবর্তী বৈদিক যুগে। ওকে, নেক্সট দেখো তারপর কী রয়েছে না, বাল্যবিবাহ, বহুবিবাহ, পণপ্রথা, সতীদাহ ইত্যাদি কিন্তু শিকার হতো নারীরা এই সময়। উপনয়ন, যজ্ঞ কার্যে অংশগ্রহণ এবং উচ্চশিক্ষার অধিকারী ছিল না কিন্তু নারীরা, অর্থাৎ নারীদেরকে এখানে অবহেলা করা হতো, কোনো সেরকম সুযোগ ছিল না। পরবর্তী বৈদিক যুগের কয়েকজন মহিষী বা বিদুষী নারী কী ছিলেন? নার্গী, মৈত্রী এই যুগের বিদুষী বা মহিষী নারী, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে। এবার রাজনৈতিক জীবন কেমন ছিল এই পরবর্তী বৈদিক যুগে? তো রাজারা অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব, বাজপেয় প্রভৃতি যজ্ঞের অনুষ্ঠান ওনারা করতেন। সম্রাট, বিরাট, স্বরাট, ভোজ, সার্বভৌম, একাট্য, বিশ্বজনীন প্রভৃতি উপাধি কিন্তু এই রাজারা গ্রহণ করতেন। রাজস্ব বিভাগের যে কর্মচারীরা তারা বলি এবং শুদ্ধ নামে দু প্রকার কর আদায় করতো এই সময়। ওকে, নেক্সট দেখো তারপর কী রয়েছে, ব্রাহ্মণরা রাজার অভিষেক সম্পাদন করত, অর্থাৎ কোনো রাজা যদি তার রাজ্যাভিষেক ঘটতো সেক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করত একজন ব্রাহ্মণ বা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। নরহত্যা, সম্পত্তি অপহরণ, গোধন অপহরণ, সুরপান, রাজনহ নিন্দনীয় ও দণ্ডযোগ্য ছিল। অর্থাৎ কেউ যদি নরহত্যা করতো বা মানুষের ক্ষতি করতো বা মানুষকে মারতো, কারো যদি সম্পত্তি দখল করে নিত বা গোধন অপহরণ করতো, অর্থাৎ গোধন বলতে কী বোঝায়? যেখানে গাই গরু এগুলো, তারপর সুরপান অর্থাৎ কোনো নেশা জাতীয় যদি জিনিস পান করতো, এগুলো ছিল সেই সময় পরবর্তী বৈদিক যুগে একটা নিন্দনীয় এবং দণ্ডযোগ্য কিন্তু অপরাধ। ওকে, এবারে বৈদিক যুগের সাহিত্য সম্পর্কে আমরা জানব। এখান থেকে অনেক প্রশ্ন আসছে বৈদিক সাহিত্য থেকে, যে বেদকে কেন্দ্র করে আর্য সভ্যতা গড়ে উঠেছিল বলে আর্য সভ্যতাকে বৈদিক সভ্যতা বলা হয় বা বৈদিক সভ্যতাকে আর্য সভ্যতা বলা হয়। বেদ প্লাস লিক প্রত্যয় করে বৈদিক কথার অর্থ উৎপত্তি হয়। বিদ শব্দ থেকে বেদ কথার উৎপত্তি, এবং এই বিদ কথার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ। সে থেকে বেদের অপর নামও কিন্তু কী হয়? শ্রুতি করা হয়, পরবর্তী ক্ষেত্রে পাবে। আর্যদের প্রাচীনতম সাহিত্য হচ্ছে বেদ। প্রশ্ন পড়ে যে আর্যদের প্রাচীনতম সাহিত্যের নাম কি? বেদ। তামা ব্রোঞ্জের ব্যবহার স্পষ্ট ছিল এই সময়। পরবর্তী বৈদিক সাহিত্যগুলি ব্রাহ্মণরাই কিন্তু লিখেছিলেন, এটা কিন্তু মনে রাখবে। পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। বিবিআই এটা করে রাখো, এটা প্রশ্ন কিন্তু আসে যে পৃথিবীর প্রাচীনতম সাহিত্যের নাম কি? না, ঋগ্বেদ। বেদ কোন ভাষায় রচিত? এটাও কিন্তু প্রশ্ন আসে, না বলবে সংস্কৃত ভাষায় রচিত বেদ, বা বেদ কিন্তু লেখা হয় সংস্কৃত ভাষাতে। ওকে, নেক্সট দেখো তারপরে দেখো প্রশ্ন কী আছে, বেদকে অপুরুষেয় বা ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে। ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে ঋষিরা সেই বাণী মনে রাখত এবং তাই বেদকে বলা হতো শ্রুতি। অর্থাৎ ঈশ্বরের যে বাণী, সেই বাণীগুলো কিন্তু ঋষিরা মনে রাখতেন এবং সেই বাণীগুলো মনে রাখার ফলে বেদের অপর নাম শ্রুতি হয়। বংশ পরম্পরা মুখস্থ করে বেদকে স্মরণে রাখা হতো, তাই বেদের আরেক নাম হচ্ছে স্মৃতি, অর্থাৎ স্মৃতির মধ্যেও কিন্তু গেঁথে থাকতো। প্রশ্ন কিন্তু এগুলো আসে। এবার আমরা জানবো বেদের প্রত্যেকটি ভাগ এবং প্রত্যেকটি ভাগের একদম ডিটেলস যে অনলাইনের প্রশ্ন মতো থাকে সেগুলো। তো দেখো বেদের সংখ্যা কয়টি আমরা জানি আগেও, না ঋক, সাম, যজু এবং অথর্ব, এই 4টি বেদকে ভাগ করা হয়। প্রতিটি বেদেরও আবার 4টি ভাগ। প্রতিটি বেদ যদি ঋগ্বেদকে বলে তো ঋগ্বেদের 4টি ভাগ, যেমন কি সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঠিক একইভাবে সামবেদকেও 4টি ভাগ করে যায়, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপবেদ রয়েছে নিরপেক্ষ আলোচনা, যেমন আয়ুর্বেদ একটা উপবেদ যেখানে ঔষধ সম্পর্কে আলোচনা করা হয়, ধনুর্বেদ যেখানে যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা করা হয়, গন্ধর্ববেদ যেখানে সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়, শিলাবেদ যেখানে স্থাপত্য নিয়ে আলোচনা করা হয়। এগুলো কিন্তু আসে যে উপবেদ কি, উপবেদের মধ্যে যে কয়েকটি উপবেদের নাম, সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আসে। এই যে ঋক, সাম, যজু এই 3টি একত্রকে বলা হয় কি? এই 3টি বেদকে একত্রে বলা হয় ত্রয়ী। কিন্তু বেদের মধ্যে ঋক, সাম, যজু, অথর্ব বেদকে ত্রয়ীর মধ্যে রাখা হয়নি, ত্রয়ী বলা হয় ঋক, সাম, এই যজু বেদ, এই 3টি বেদকে কিন্তু বলা হয় ত্রয়ী। ওকে, এরপর আমরা জানবো ঋগ্বেদের সংক্ষিপ্ত একটু পরিচয়, অর্থাৎ বেদের ভাগ তো আমরা জানলাম, এবারে বেদের সংক্ষিপ্ত পরিচয় জানার জন্য প্রথমে জানবো ঋগ্বেদ নিয়ে। তো ঋক শব্দের অর্থ হচ্ছে পদনিবন্ধ মন্ত্র। ঋগ্বেদ হলো পৃথিবীর প্রাচীনতম সাহিত্য এবং আর্যদের কি পবিত্র ধর্মগ্রন্থ। প্রশ্ন আসে আর্যদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ, বা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ঋগ্বেদ। এই বেদের বা ঋগ্বেদের রচনাকার হচ্ছে 1200 থেকে এর মনে রাখবে 500 খ্রিস্টপূর্বাব্দ সম্মত।
সর্বশেষ স্তোত্র 500 খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়। ঋগ্বেদ 10টি মণ্ডলে বা খণ্ডে বিভক্ত। ঋগ্বেদের মন্ত্র সংখ্যা হচ্ছে 1028টি। এগুলো কিন্তু বিভিআই, এগুলো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু প্রশ্ন আসে। 1017টি স্তোত্র যা আদি স্তোত্র কি সত্তা, এবং পরবর্তীকালে যে 11টি স্তোত্র যুক্ত হয় তা বালখিল্য নামে পরিচিত। এই প্রশ্নটা এসছে বালখিল্য কি, এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। নেক্সট দেখো, তারপরে দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল আগে রচিত হয়, এগুলিকে পারিবারিক বই বলে। বিশ্বামিত্র, বামদেব, অত্রি, বশিষ্ঠ, ভরদ্বাজ, গীত সামদায় ঋষি এগুলি রচনা করেছিলেন। 10 রাজার যুদ্ধ রয়েছে সপ্তম মণ্ডলে। প্রশ্ন আসে 10 রাজার যুদ্ধ রয়েছে কোন মণ্ডলে, না সপ্তম মণ্ডলে। নবম মণ্ডলে রচিত রয়েছে সোমদেবের উদ্দেশ্যে নবম মণ্ডলে। ওকে, নেক্সট দেখো, তারপর কী রয়েছে না ভরত গোষ্ঠী সুদাস এই সময় এটা রচনা করেছিলেন। তৃতীয় মণ্ডল রচনা করেন কে, বিশ্বামিত্র। এই তৃতীয় মণ্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র রচিত হয় সৌর অধিষ্ঠানের দেবী সাবিত্রীর উদ্দেশ্যে। প্রশ্ন আসে যে বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোথায় দেখা যায়, ঋগ্বেদের কোথায় দেখা যায়, তৃতীয় মণ্ডলে, যেটি কে রচনা করেন, বিশ্বামিত্র রচনা করেন। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। নেক্সট দেখো, সমাজ জীবনের মূল অঙ্গ হচ্ছে কি, না সমাজ জীবনের মূল অঙ্গ হচ্ছে চতুরাশ্রম প্রথা। কি চতুরাশ্রম প্রথা। ঋগ্বেদ অনুসারে নদীর দেবী হচ্ছে কি সরস্বতী। কৌশিটি কি ব্রাহ্মণ অথবা সংখ্যায়ন ব্রাহ্মণ ঋগ্বেদের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। প্রকৃতির বর্ণনা এবং দেবদেবী স্তোত্র রচনার এর বিষয়বস্তু কিন্তু ছিল কোথায়, এই কিসের মধ্যে, ঋগ্বেদের মধ্যে। এরপর আমরা জানবো সামবেদ সম্পর্কে কিছু সংক্ষিপ্ত পরিচয়। তো দেখো, সামবেদ কোথায় এসেছে কি, সমান থেকে বা সামন থেকে, যার অর্থ হচ্ছে কি দেবস্তুতি জ্ঞাপক গীতিমন্ত্র, অর্থাৎ গীতিমন্ত্র এখানে রয়েছে। সামবেদ মোট স্তোত্রের সংখ্যা কয়টি, 810টি। 1028টি কিসে জানলাম আমরা, ঋগ্বেদে। সামবেদের নিজস্ব স্তোত্র রয়েছে 1549টি, এবং বাকি যে ধারাগুলি সেটা কিন্তু ঋগ্বেদের যে অষ্টম ও নবম মণ্ডল সেখান থেকে কিন্তু নেওয়া হয়। ওকে, এই যে স্তোত্রগুলি রয়েছে এগুলো ইন্দ্র, অগ্নি এবং সোমের উদ্দেশ্যে রচিত। যজ্ঞের সময় স্তোত্রগুলি সুর করে গাওয়া হতো, তাই এগুলিকে সামগানও বলা হয়। এবং প্রাচীন ভারতীয় সঙ্গীতের অন্যতম উপাদান হচ্ছে এই কিন্তু সামবেদ, অর্থাৎ সঙ্গীতের উৎস হচ্ছে কোন বেদ, সেটা মনে রাখবে সামবেদ। ওকে, নেক্সট এবারে আমরা জানবো যজুর্বেদ সম্পর্কে। তো দেখো, যজুর্বেদে 40টি মণ্ডল রয়েছে এবং 2000টি স্তোত্র রয়েছে। যজুর্বেদকে বলা হয় প্রার্থনার বই। কি প্রার্থনা বই। যাগযজ্ঞের মন্ত্রসমূহ কিন্তু এই যজুর্বেদের মধ্যে রয়েছে, এটা কিন্তু মনে রাখবে। যজুর্বেদ কিছু গদ্যে এবং কিছু পদ্যে লেখা রয়েছে। যজুর্বেদের দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে শুক্লা যজুর্বেদ, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। এই তৈত্তেরীয় সংহিতা কৃষ্ণ যজুর্বেদের সঙ্গে যুক্ত এবং বদশ্রেণীয় সংহিতা যুক্ত শুক্লা যজুর্বেদের সঙ্গে। এই টার্মগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যজুর্বেদের সঙ্গে উপনিষদ, কপিল স্থলকথা এবং মৈত্রীয়ানি যুক্ত কিন্তু রয়েছে এই যজুর্বেদের সঙ্গে। ওকে, নেক্সট এবার ঋগ গেল, সাম গেল, যজুর্বেদগুলো, এবারে অথর্ববেদ। তো অথর্ববেদকে বলা হয় জাদুবিদ্যার বই। জাদু টোনা যে রয়েছে সেগুলো সবই এই অথর্ববেদের মধ্যে থাকে। ওকে, দেবদেবীর স্তোত্র ছাড়া জাদু, ইন্দ্রজাল, অপদেবতা, আয়ুর্বেদ প্রভৃতি বিষয়ে মন্ত্রগুলি রচিত হয়। এই বেদে মোট 731টি স্তোত্র রয়েছে। অথর্ববেদ 20টি খণ্ডে কিন্তু বিভক্ত। এই অথর্ববেদ প্রধান দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে পৈপালদা এবং একটা হচ্ছে সুনাক। অথর্ববেদকেও বলা হয় অনার্যদ বেদ। তাহলে কোন বেদকে যদি বলা হয় অনার্যদ বেদ, সেটা মনে রাখবে অথর্ববেদকে। ওকে, এরপর আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ সম্পর্কে। তো ব্রাহ্মণ সম্পর্কে রয়েছে, দেখো ব্রাহ্মণ অংশটি হলো গদ্যে রচিত। এতে যাগযজ্ঞের বিধি, প্রকরণ এবং মন্ত্রগুলির টিকা দেওয়ার আছে। ব্রাহ্মণ হলো বেদের দ্বিতীয় ভাগ। বেদের দ্বিতীয় ভাগের নাম কি, ব্রাহ্মণ। আরণ্যক, উপনিষদ আমরা পরিচিত সেটা। সংহিতাগুলিকে ব্যাখ্যা করার জন্য গদ্যে লেখা হয় এই ব্রাহ্মণগুলো। কয়েকটি গুরুত্বপূর্ণ ঐত্রীয়, যেমন কৌশিকী, টেন্ডিমাহ, জৈমিনিয়া, তৈতেরীয়, শতপথ, গোপদ ব্রাহ্মণ, এগুলো হচ্ছে সব গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ। ওকে, এই টেন্ডিমাহ ব্রাহ্মণ ছিল সবচেয়ে প্রাচীন ব্রাহ্মণ এবং সর্ববৃহৎ ব্রাহ্মণ হচ্ছে শতপথ ব্রাহ্মণ, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট এবার হচ্ছে আরণ্যকের সংক্ষিপ্ত পরিচয়। তো যে সকল লোক যাগযজ্ঞের বিশ্বাস না করে অরণ্য অর্থাৎ বনে বসবাস করত বা প্রকৃতির উপর যারা বিশ্বাস করতো এবং আত্মার মুক্তির উপায় চিন্তা করত, তাদের কথাই কিন্তু আরণ্যকে স্থান পেয়েছে।
এই যাগযজ্ঞের মধ্যে অক্ষম ব্যক্তিদের ধর্মীয় আচরণ পদ্ধতি রয়েছে। আরণ্যকে উচ্চ দার্শনিক চিন্তার পরিচয় দেখা যায়। আরণ্যকে ভক্তিধর্ম এবং জন্মান্তরবাদের বিকাশ ঘটতে দেখাও কিন্তু যায়। তো এই পার্টগুলো কিন্তু ছোট ছোট আকার কিন্তু আসে প্রশ্ন, তাই এগুলো তোমাদের সামনে আমি একটু আলোচনা করছি। তো অবশ্যই এগুলো হেল্পফুল হবে, পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। নেক্সট দেখো, তারপর কী রয়েছে, উপনিষদের সংক্ষিপ্ত পরিচয়। তো উপনিষদ কথাটির অর্থ হচ্ছে একজন শিষ্য শিক্ষা গ্রহণের জন্য যে গুরুর নিকট তিনি বসিয়াছেন। উপনিষদ হলো বেদের শেষ ভাগ, তাই একে বলা হয় বেদান্ত। প্রশ্ন পড়ে যে বেদের শেষ ভাগের নাম কি? বেদান্ত। একে আরেক নামে কি রাখা যায় বা বলা যায়, সেটা হচ্ছে উপনিষদ। এই যে কর্মফল, এই কর্মফলের হাত থেকে মুক্তির জন্য ধ্যান, সন্ন্যাস, পরিশুদ্ধ নীতিবোধের কথা উপনিষদে কিন্তু পাওয়া যায়। ভারতবর্ষে মোট 108টি কিন্তু উপনিষদ পাওয়া গেছে, মনে রাখবে। যার মধ্যে উপনিষদ হলো ভারতীয় দর্শনের কিন্তু মূল উৎস। ভারতীয় দর্শনের মূল উৎস কি? এই উপনিষদ। বেদের নানা তত্ত্ব এবং চিন্তাভাবনার ব্যাখ্যাও কিন্তু রয়েছে উপনিষদের মধ্যে। উপনিষদে যজ্ঞ বা পুজো বাদ দিয়ে মানুষের মুক্তির কথাও কিন্তু বলা রয়েছে বা হয়েছে। বেদের সংহিতা এবং ব্রাহ্মণ অংশের ধর্মবিশ্বাস থেকে উপনিষদের যে ধর্মবিশ্বাস অনেক কিন্তু পরিণত। এই উপনিষদে কর্মফলবাদ বা পুনর্জন্মবাদ বা পরমাত্মা, ব্রহ্ম ইত্যাদির কিন্তু পরিপূর্ণ আলোচনা করা হয়েছে। ভারতের যে জাতীয় প্রতীক রয়েছে তার নিচে কী লেখা থাকে আমরা জানি সকলে, সত্যমেব জয়তে। তো এই কথাটিও কিন্তু এসছে এক উপনিষদ থেকে, যার নাম হচ্ছে মুন্ডক উপনিষদ। প্রশ্নটা কিন্তু আসে যে মুন্ডক সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে এসছে? উপনিষদ থেকে, যার মধ্যে সেটা হচ্ছে মুন্ডক উপনিষদ। বৃহদারণ্যক এবং ছন্দ উপনিষদ হলো প্রাচীনতম উপনিষদ। প্রশ্ন আসে যে প্রাচীনতম উপনিষদের নাম কি? বৃহদারণ্যক এবং ছন্দ। ওকে, তো এই ছিল তোমাদের আজকের যে ক্লাস, সেটা হচ্ছে বৈদিক সাহিত্য সম্পর্কে একদম ডিটেলস আলোচনা তোমাদের সামনে করলাম। আশা করছি এই বৈদিক সাহিত্য বা বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতার যে ইতিহাস, সেই ইতিহাসের যে অনলাইনের যে প্রশ্নগুলো বা ইনফরমেশান, আশা করছি সকলে হেল্পফুল হবে। এবং এসএসটি যে হিস্ট্রি ক্লাস আপার প্রাইমারি, এখান থেকে কিন্তু প্রশ্ন যদি আসে, তো এই টপিকের বাইরে বা এই চ্যাপ্টারের যে ক্লাসগুলো করালাম বা যেগুলো দিলাম তথ্যগুলো, তার বাইরে আশা করছি কোনো প্রশ্ন আসবে না। আর এই ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে পেয়ে যাবে। তাই সকলে বলবো সকলকে যে ভিডিওটি দেখার সাথে লাইক করো, শেয়ার করো বন্ধুর সাথে, কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে ভিডিওটা। এবং আশা করছি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে বেল আইকনটি, সেটা অবশ্যই অন করবে, যাতে করে সকল নোটিফিকেশান আসে। এবং এই ক্লাসগুলো কিন্তু পিডিএফ দ্য ওয়েব এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাও, ওখানে অবশ্যই পিডিএফগুলো পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো এরপর নেক্সট যে টপিক, সেই টপিকের ভিত্তিতে কিন্তু ক্লাস হবে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটা গ্রো করার চেষ্টা করো। ধন্যবাদ, জয় হিন্দ।